গণতন্ত্রের উত্তরণে সরকারের প্রতি ইইউ এর পূর্ণ সমর্থন, নির্বাচন প্রক্রিয়ায় সকল দলকে অংশ নেওয়ার আহ্বান। জামায়াতকে ভালো হওয়ার পরামর্শ বিএনপির, ফ্যাসিস্ট স্টাইলে নির্বাচন হলে দুর্ভোগে পড়বে জাতি, বলছে জামায়াত। হাসিনার রায় ঘিরে শঙ্কা নেই, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। ক্রসফায়ারে সন্ত্রাস দমন নয়, জানালেন আইজিপি। এবং বিনিয়োগ কর্মসংস্থান সংকটে বাড়ছে দারিদ্র্য, পুষ্টিহীন হয়ে পড়ছে জনগোষ্ঠী, বৈষম্য দূর করার তাগিদ বিশেষজ্ঞদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি মোহাম্মদ সাইফুল ইসলাম খান। অন্তর্বর্তী সরকারের অধীনে চলমান গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াতে পূর্ণ সমর্থন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। তারা দেশের নেতৃত্বের প্রতি আস্থা পুনর্ব্যক্ত করার পাশাপাশি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়েছে। একই সঙ্গে সব রাজনৈতিক দলকে গঠনমূলকভাবে নির্বাচনী প্রক্রিয়া অংশ নিতে উৎসাহিত করেছে ইইউ এক ফেসবুক পোস্টে জানায়, অন্তর্বর্তী সরকারের অধীনে গণতান্ত্রিক নির্বাচনের পথে বাংলাদেশের এগিয়ে যাওয়াকে আমরা সমর্থন করি। এতে আরও বলা হয়, ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রেক্ষিতে আমরা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বকে স্বাগত জানাই। ষড়যন্ত্রের পথ পরিহার করে বাংলাদেশ জামাতে ইসলামীকে ভালো হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বিএনপির সমাবেশে তিনি আহ্বান জানান। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ জামায়াতকে ভোট দেবে না, কারণ তাদেরকে দেশের মানুষ বিশ্বাস করে না। আরও জানাচ্ছেন তাহসিন তারিন। চাঁপাইনবাবগঞ্জে বাঁচাও পদ্মা বাঁচাও দেশ, সবার আগে বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে গণসমাবেশের আয়োজন করে বিএনপি। এতে অংশ নিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতকে ভালো হওয়ার পরামর্শ দেন। এই নির্বাচনে কোনো বিকল্প নাই, এই নির্বাচন যত দেরি হচ্ছে বাংলাদেশ তো দুর্বল হয়ে যাচ্ছে। জনগণের সমর্থন ছাড়া কোন সরকারি সফলতার সঙ্গে দেশ চালাতে পারে না। তাই আমরা খুব পরিষ্কার করে বলছি, আপনারা ভালো হয়ে যান, ভালো হয়ে যান। এই নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি অনেক আগে থেকে কেন মানুষকে বোকা বানাচ্ছেন? এর আগে রাজশাহীর গোদাগাড়িতে দলের প্রয়াত নেতা ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত শেষে এক সমাবেশে তিনি বলেন, একটা দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে, এই বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। ইনশাআল্লাহ এছাড়া চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীতে পদ্মা, তিস্তার পানি বন্টন ও ফারাক্কা ইস্যুতে গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি। আমরা বাংলাদেশের এই অঞ্চলে বাস করি, এখানকার আপনার পুরো পানির বিশ্বাস, আমাদের সীমান্তে হত্যা এবং আমাদের আপনার ব্যালেন্স অফ ট্রেড ঠিক করা, এই জিনিসগুলোকে আমরা খুব বেশি গুরুত্ব দিই। প্রতিবেশীদের সঙ্গে ন্যায্যতার সম্পর্ক থাকলেও কারো দাদাগিরি সহ্য করা হবে না বলেও জানান বিএনপি মহাসচিব। যে আমাদের উপর দাদাগিরি এটা আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ ইচ্ছে করলেই তো আমাদের সঙ্গে সম্পর্ক রাখতে পারে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আমি মনে করি মানুষ গণভোটের উদ্দেশ্য বুঝতে না পারলে এতে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গণভোটের 4টি বিষয়ের যে কোনো একটিতে দ্বিমত থাকলে জনগণ কিভাবে ভোট দেবে, এমন প্রশ্নও তোলেন তিনি। শনিবার দুপুরে রাজধানীর শ্যামলীতে বেতার শিল্পী আফরোজা নিজামীর বাসায় আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদানের পর গণমাধ্যমের সঙ্গে আলাপে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। দেশের পরিস্থিতি ক্রমশ ঘোলাটে হচ্ছে উল্লেখ করে পতিত স্বৈরাচার বিপুল টাকা দিয়ে নাশকতা সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন রিজভী। আমি যদি কোনো প্রশ্নের সাথে একমত হতে না পারি, তাহলে এই না পারাটা আমি লিখব কোথায়? সেই জায়গাটুকু নাই, সেই বিধানটুকু গণভোটের মধ্যে রাখা হয়। যে কাজ করতে হবে সেই কাজটা যেন একেবারে যথাযথ এবং মজবুত হয়। কমপক্ষে দেশের 90% মানুষ বুঝতে পারে যে এই গণভোটের মূল উদ্দেশ্য কি। বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানের প্রস্তাবনা এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর উপর আস্থা বিশ্বাস পুনর্বহাল করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
শনিবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খাতমে নবুয়ত মহাসম্মেলনে যোগ দিয়ে তিনি একথা জানান। আর দেশ পরিচালনার সুযোগ পেলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলনে যোগ দেন রাজনীতিবিদ সহ দেশ বিদেশের বিশিষ্ট আলেম এবং পীর মাশায়েখরা। খতমে নবুয়তের বক্তারা বলেন, ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠিত হলে দেশ এগিয়ে যাবে। ভারতের দাবিদারি, যুক্তরাষ্ট্রের দাবিদারি করে কেউ ক্ষমতায় যেতে পারবে না। যদি যায় ক্ষমতায় টিকতেও পারবে না। এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্মাবলম্বীরা পৃথিবীর যে কোনো দেশের চাইতে বেশি নিরাপদ। মহাসম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, জামায়াত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হবে। জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে, এই বাংলাদেশে আগামী দিনে অমুসলিম কাদিয়ানীরা অমুসলিম ঘোষিত হবে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, মুসলিম জাতির মধ্যে বিভক্তির কারণেই ফিলিস্তিন ও মিয়ানমারে নির্যাতন বেড়েছে। মিল্লাত ইসলামী আমরা একটা থাকি, সারা পৃথিবীতে আমাদের শক্তি। কওম হিসাবে, মুসলমান হিসাবে পৃথিবীতে বিভক্তির কারণে আজকে প্যালেস্টাইন আমাদেরকে হত্যা করছে, গাজাতে নির্মম হত্যাযজ্ঞ চলছে। তিনি বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সংসদে আলোচনার মাধ্যমে খতমে নবুয়তের দাবির বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করবে। ইনশাআল্লাহ যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেয়, এদেশের জনগণ যদি আমাদেরকে মহব্বত করে দায়িত্ব দেয়, যদি আপনারা সবাই সহযোগিতা করেন, জাতীয় সংসদে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সারা বাংলাদেশের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ইনশাআল্লাহ আপনাদের এই প্রস্তাব গ্রহণ করব। যে কোনো দাবি বাস্তবায়নে আগামী নির্বাচন পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। এই জন্য সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। এবারের নির্বাচন ফ্যাসিস্ট আমলের মতো হলে জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। আগামী নির্বাচন স্বচ্ছ করতে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। শনিবার সকালে খুলনার 0 পয়েন্টে এক পথসভায় এসব কথা বলেন মিয়া গোলাম পারওয়ার। সমান সুযোগ পেলে বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনের ধারাবাহিকতায় নতুন প্রজন্ম জাতীয় নির্বাচনেও দেশকে বদলে দেবে বলে আশা ব্যক্ত করেন তিনি। এবারের নির্বাচন যদি 14, 18, 24-এর মতো নির্বাচন হয়, জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। আমরা নির্বাচনী এলাকার ভোটারদের কাছে, জনগণের কাছে মেসেজ দিতে চাই যে আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। ভোট কেন্দ্রগুলো পাহারা দেবেন, ভোটারদের জন্য ভয়ভীতি, কালো টাকা দিয়ে প্রচন্ড চাপ সৃষ্টি করা না হয়। প্রত্যেক দল এবং প্রার্থী সমান সুযোগ দিয়ে যেন নির্বাচনী কাজ করতে পারে। আগের মজলুমরা এখন জালিমে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। শনিবার সন্ধ্যায় BIISS অডিটোরিয়ামে উইন্ড আয়োজিত সেমিনারে এমন মন্তব্য করেন তিনি। এ সময় মাহফুজ আরও বলেন, জুলাইয়ের রাষ্ট্রীয় ফ্যাসিবাদ উৎখাত হলেও রয়ে গেছে সামাজিক ফ্যাসিবাদ। অন্তর্বর্তী সরকারের সময় 2 শতাধিক আন্দোলন হলেও কোনো রাজনৈতিক দল সরকারের পাশে দাঁড়ায়নি বলে অভিযোগ করেন মাহফুজ আলম। তারা সরকারের উপর দায় চাপিয়ে প্রশাসন সহ নানা খাতে সুবিধা নিচ্ছে বলে অভিযোগ করেন তথ্য উপদেষ্টা। যারা নিজেরাই আগে মজলুম ছিল তারা এখন জালিম সাজতেছে। রাজনৈতিক দলগুলোর যদি সমর্থন থাকতো তাহলে আমি মনে করি যে অনেকগুলো ক্রাইসিস 1 দিন 2 দিনের মধ্যে সমাধান করা যেত। সিভিল মিলিটারি প্রশাসনে, ব্যুরোক্রেসিতে, কর্পোরেশনে যে বিজনেসম্যানরা বয়ে ছিল সেপ্টেম্বরে অক্টোবরে যে কি হবে আমাদের, তারা যেন কার সাথে কথা বলে আবার ডিসেম্বর জানুয়ারি থেকে শুরু করে দিল, তাদের আবার যা যা করা দরকার তা করা শুরু করলো। জাতীয় নির্বাচন ঘিরে 9 দিনের জন্য বিশেষ আইন শৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, আগামী নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। শেখ হাসিনার মামলার রায় নিয়ে বলেন, 17 নভেম্বর ঘিরে কোনো শঙ্কা নেই। ফেব্রুয়ারি প্রথম দিক দিয়ে হবে, রোজার আগে হবে।
ডেটটা হয়তো ইলেকশন কমিশন, বাট এই জন্য আমাদের যা যা প্রস্তুতি নেওয়ার দরকার আমরা এটা নিয়ে নিছি। রায় ঘোষণা করা হবে, এটা তো কনফার্ম, সে আপনাদের কোর্টে থেকে জানিয়ে দিয়েছে। এটার জন্য আইন শৃঙ্খলা বাহিনী তাদের যা যার প্রস্তুতি নেওয়া নিয়েছে এবং এটার ক্ষেত্রে কোনো ধরনের কোনো রকম কারো কোনো আশঙ্কা নেই। এটা খুব ভালোভাবে হয়ে যাবে এবং আমাদের যার যার দায়িত্ব আমরা সবাই ভালোভাবে করতে পারবো। ক্রসফায়ার ও গুমের ভয় দেখিয়ে পুলিশ সন্ত্রাস দমন করতে চায় না বলে মন্তব্য করেছেন আইজিপি বাহরুল আলম। শনিবার দুপুরে খুলনায় নির্বাচন উপলক্ষে পুলিশের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা করে লাভ নেই, ভোট সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে। সন্ত্রাসীরা যদি জানে যে ধরা পড়লে কিন্তু ক্রসফায়ার, ধরা পড়লে কিন্তু গুম, এই ভয় দিয়ে আমি সন্ত্রাস দমন করতে চাই না। আমি আমার রুলসের মধ্য দিয়ে আমি ধরা পড়লে তাকে 24 আওয়ার্সের মধ্যে কোর্টে পাঠাবো, আমি চার্জশিট দিব, ওইখানে বিচার হবে। ইন্টারিম গভর্নমেন্ট চাচ্ছেন যে এই ইলেকশন সবচাইতে নিউট্রাল, ফ্রি, ফেয়ার এবং উৎসবমুখর হবে। সেই জন্য আমাদের দায়িত্বটা আমরা যেন সবচাইতে ভালোভাবে পালন করতে পারি, সেজন্য আমরা নিজেরা প্রশিক্ষিত হচ্ছি। রংপুরের ব্যবসায়ী আশরাফুল হকের নৃশংস হত্যাকাণ্ডের পেছনে 10 লাখ টাকার ব্ল্যাকমেইল পরিকল্পনা ছিল বলে জানিয়েছে র্যাব। শনিবার সকালে এক ব্রিফিংয়ে সংস্থাটি জানায়, আশরাফুলের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতে শামীমাকে দিয়ে প্রেমের ফাঁদ ও ব্ল্যাকমেইল করে বন্ধু জরেজুল ইসলাম। যদিও পুলিশ বলছে ত্রিভুজ প্রেমের বলি হয়েছেন আশরাফুল। এদিকে শনির আখড়ার বাসা থেকে নিহতের রক্তমাখা পোশাকসহ হত্যায় ব্যবহৃত একাধিক আলামত জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। একসময় যে বন্ধুর ওপর ভরসা করেছিলেন আশরাফুল হক, বিশ্বাস করে অসুস্থ বাবাকে ফেলে ছুটে এসেছিলেন ঢাকায়, সেই হাতই হয়ে ওঠে মৃত্যু ফাঁদ। বন্ধুত্বের আড়ালে সাজানো হয় নির্মম হত্যার নীল নকশা, যার পরিণতি 26 টুকরো করে ড্রামে ভরা হয় তার মরদেহ। পরবর্তীতে উদ্ধার করা হয় হাইকোর্টের সামনে থেকে। হত্যা পরবর্তী 24 ঘন্টা বাসার ভেতর পরিকল্পনা চালানো হয় মরদেহ লুকানোর ক্ষেত্রে। ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর নিহতের বন্ধু জরেজুলের মুখে বেরিয়ে আসে এই নৃশংস ঘটনার বিস্তারিত তথ্য। যেটা একটা ত্রিভুজ প্রেমের কাহিনী, আসলে হত্যাকাণ্ডটা ঘটেছে এই প্রেম ঘটিত সংকটে। এখানে জরেজুল ইসলাম নামে যে প্রধান আসামি, উনি মালয়েশিয়া প্রবাসী, উনি মালয়েশিয়া থাকে। মালয়েশিয়া থাকা অবস্থায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি অ্যাপসের মাধ্যমে প্রায় 3 বছর সামথিং আগে এই কুমিল্লার একজন শামীমা আক্তার কোহিনুর নামে এক মহিলার সঙ্গে তার পরিচয় হয়। এই ঘটনায় মাস্টারমাইন্ড হিসেবে প্রেমিকা শামীমাকে গ্রেপ্তার করেছে র্যাব। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ব্যবহৃত গুরুত্বপূর্ণ আলামত। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভিকটিম আশরাফুলকে শামীমা মাল্টার শরবতের সাথে ঘুমের ওষুধ খাইয়ে হালকা অচেতন করে, যাতে বাইরে হতে জরেজ অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করলে আশরাফুল তা বুঝতে না পারে। পরবর্তীতে যখন একান্ত সময় কাটায় তখন জরেজ বাইরে হতে ভিডিও ধারণ করে থাকে। র্যাব জানায় 2 সন্তানের জননী এবং সৌদি প্রবাসীর স্ত্রী শামীমার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল জরেজুলের। জরেজুল ও আশরাফুলের বন্ধুত্বের সূত্র ধরে সখ্যতা বাড়ে শামীমার সঙ্গেও। পরে মালয়েশিয়া প্রবাসী জরেজুল 10 লাখ টাকা হাতিয়ে নিতে প্রেমের ফাঁদ পেতে পরিকল্পিতভাবে হত্যা করে আশরাফুলকে। জরেজ শামীমাকে জানায় তার এক বন্ধুর প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে 10 লক্ষ টাকা আদায় করা সম্ভব, যা থেকে জরেজ 7 লক্ষ টাকা আর শামীমা 3 লক্ষ টাকা ভাগ করে নেবে। শুক্রবার আশরাফুলের বোন আঞ্জিনা বেগম বাদী হয়ে শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ডেঙ্গুতে গেল 24 ঘন্টায় আরও 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে 331 জনে দাঁড়িয়েছে। এছাড়াও গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে 792 জন হাসপাতালে ভর্তি হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত 24 ঘন্টায় ডেঙ্গুতে মৃত 5 জনই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বাসিন্দা। অন্যদিকে গত একদিনে ঢাকা উত্তর সিটিতেই সবচেয়ে বেশি 226 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বিনিয়োগ ও কর্মসংস্থানের অভাবে বাড়ছে দারিদ্র্য।
এছাড়া জিনিসপত্রের বাড়তি দাম, কর্মসংস্থানের অভাব এবং উচ্চ মূল্যস্ফীতিকে এর কারণ হিসাবে দেখছেন সমাজ বিশ্লেষকরা। আর এমন পরিস্থিতিতে সৃষ্ট খাদ্য নিরাপত্তাহীনতায় পর্যাপ্ত ও পুষ্টিকর খাবার পাচ্ছে না দরিদ্র শ্রেণী। ফলে তারা দীর্ঘমেয়াদে স্থায়ী পুষ্টিহীনতার শিকার হতে পারেন বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। অবস্থা উত্তরণের সমতা, ন্যায় বিচার, বৈষম্যহীনতা ও নাগরিক কল্যাণ নিশ্চিতের তাগিদ দেন তারা। শিহাবুদ্দিনের ক্যামেরায় উষা ফেরদৌসের 2 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ। 3 বছর ধরে উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের প্রকৃত আয় কমেছে। তাতে বিপুল সংখ্যক মানুষ দারিদ্র্য সীমার নিচে নেমে গেছে। বেসরকারি গবেষণা সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসির সাম্প্রতিক এক জরিপ বলছে দেশে দারিদ্র্যের হার প্রায় 28%। খাইদাই মনে করো যে চলাফেরা করে এটা বই থাকলে ফির আবার মধ্যে অন্তবা করা না বাজার অনুযায়ী এই ইনকাম দিয়ে সংসার চলে না। 5 টাকা ভাঙছি অন্তত এক বস্তা ভাঙি 50 টাকা 60 টাকা। পিপিআরসির প্রতিবেদনে দেখা যায় শহরের একটি পরিবারের গড়ে মাসিক আয় 40,578 টাকা, খরচ হয় 44,961 টাকা। সরকারি হিসেবেও একটি পরিবারের গড় মাসিক আয় 32,685 টাকা, বিপরীতে ব্যয় 32,615 টাকা। মাস শেষে কপরদক্ষিণ ওই পরিবার। ইনকাম তো বাড়ছে না, যে ইনকামের মধ্যে চলা লাগে। আর দিন দিন যাচ্ছে সব দ্রব্য পণ্যের দাম বাড়ছে, জিনিসের দাম বাড়ছে মানে আমাদের মজুরি বাড়ে নাই। 400 টাকা কিতা আর সমস্যারে কিতা তো জান তো বাঁচানি লাগবো। কি করাম তো না চলে কি করাম কই যাম করম তো লাগবো। উচ্চ মূল্যস্ফীতির প্রভাবে দরিদ্র শ্রেণী আরো দরিদ্র হয়েছে। নিম্ন আয়ের অনেকেও দরিদ্র সীমার নিচে চলে গেছে। লাগে হলো 700, কাম করি পারি 500, তাহলে আরো 200 টাকা ঘাটতি, খুব কষ্ট আছে। শ্রমিক দেখা যায় ন্যায্য মূল্য যেটা বাড়ে তো না, কাজ তো নাই, আরো কমে। অর্থনীতিবিদরা বলছেন মূল্যস্ফীতির অনুপাতে মজুরি না বাড়া এবং সরকারি বেসরকারি বিনিয়োগে স্থবিরতাই এর মূল কারণ। বাংলাদেশের দরিদ্র মানুষের সংখ্যা বাড়ছে, সেটা করোনার কনটেক্সটে, ইভেন বর্তমানে মূল্যস্ফীতিকে যদি তার সাথে যুক্ত করেন মূল্যস্ফীতির কারণে বাংলাদেশের মজুরির বাড়ার পরিমাণটা হচ্ছে 6% কাছাকাছি। তার মানে 3%, এই যে 3% পয়েন্ট বেশি, কি বেশি? মূল্যস্ফীতি বেশি। অতএব সেই মূল্যস্ফীতি আপনার আয় যতটুকু করেন সেটাকেও কি করছে? খেয়ে ফেলছে। অতএব সেই দেশে তখন দরিদ্রতা, পভার্টি রিডাকশন করা, কমানোটা অনেক কষ্টসাধ্য। অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, বৈষম্যহীন বন্টন ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়িয়ে দারিদ্র্য কমিয়ে আনার তাগিদ দেন এই অর্থনীতিবিদ। কর্মসংস্থান সংকুচিত হওয়ার কারণেও মানুষ কিন্তু কাজ পায় না, তখন দরিদ্রের সংখ্যা বাড়ে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। প্রতিবন্ধীদের বোঝা না ভেবে তাদের প্রতি দৃষ্টি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা। শনিবার রাজধানীতে সংগঠনটির এক সাধারণ সভা ও প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে একথা বলেন বক্তারা। দৃষ্টি প্রতিবন্ধীদের ভাতা বাড়ানো, চাকরির ব্যবস্থা সহ বিভিন্ন দাবি তুলে ধরেন তারা। এতে উপস্থিত ছিলেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে ঢাকাসহ আশপাশের এলাকায় 44টি পুকুর ও জলাশয় সংরক্ষণ প্রকল্পের উদ্বোধন করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার সকালে ঢাকার কেরানীগঞ্জে কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় প্রাকৃতিক জলাধার সংরক্ষণ অপরিহার্য। ঢাকার পুকুরগুলো দখল, ভরাট ও দূষণের চাপে বিপর্যস্ত উল্লেখ করে জলাশয়গুলোর তালিকা প্রণয়ন করে ধাপে ধাপে পুনর্গঠনের উদ্যোগ নেওয়ার কথাও জানান পরিবেশ উপদেষ্টা। উন্নয়ন বলতেই বুঝি বড় একটা ব্রিজ, চওড়া একটা রাস্তা। চওড়া একটা রাস্তা হতে গিয়ে যে আমার ধানি জমি নষ্ট হয়ে যায়, বড় একটা ব্রিজ করে যে আমার নদী ভাঙ্গন বেড়ে যায়, এগুলো আমার কল্পনার জগতে আসলে থাকে না। ঢাকা 16 আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের মানবিক উদ্যোগে উপকৃত হচ্ছেন হাজারো মানুষ। বিগত 3 মাসেরও বেশি সময় ধরে সপ্তাহের প্রতি শনিবার রূপনগর ও পল্লবীর বিভিন্ন ওয়ার্ডে সুবিধাবঞ্চিত গরিব অসহায় মানুষকে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করে আসছেন তিনি। আমিনুল হকের মানবিক উদ্যোগে খুশি এলাকার মানুষ, আরও জানাচ্ছেন হুমায়ুন কবির।
ঢাকা 16 আসন রূপনগর ও পল্লবী থানার বিভিন্ন ওয়ার্ডে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়া পৌঁছে দিতে প্রায় 4 মাস ধরে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে নাক, কান, গলা, চক্ষু, গাইনি, শিশু, ডেন্টাল ও চর্মরোগীদের জন্য প্রতি শনিবার বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। পল্লবী থানার 5 নম্বর ওয়ার্ডে ঊর্ধ্ববাসীদের মিলাদ ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে সন্তুষ্টি জানান সেবা প্রার্থীরা। খুব ভালো, আমিনুল হক আমাদের ফ্রি চিকিৎসা দিচ্ছে। আমিনুল ভাই অনেক ভালো লোক, আমার সবার করবো, সেবার যত্ন করবো, ভোট দেবো। আমরা ভোট দিলে উনি জিতলে এমপি হইব। পল্লবী থানা যুবদলের আহ্বায়ক হাজী নূর সালামের সভাপতিত্বে আমিনুল হকের সার্বিক তত্ত্বাবধানে এই সেবা নির্বাচনের পরে অব্যাহত থাকবে জানিয়ে আমিনুল হককে বিপুল ভোটে নির্বাচিত করার আহ্বান জানান বিএনপি নেতারা। আমাদের ব্যবস্থা করবেন, উনি আমাদের তাকে শুধু আসলে একটি সরকারি হাসপাতাল স্থাপন করবে, সেখানে আপনারা ফ্রি চিকিৎসা পাবেন। পাশাপাশি এই যে এখনকার যে উদ্যোগ আছে ফ্রি মেডিকেল ও ফ্রি ওষুধ বিতরণ, পাশাপাশি এটাও থাকবে। আমিনুল হক বিজয়ী হলে মন্ত্রিসভাতেও স্থান পাবে বলেও আশা জানান তারা। আল্লাহ যদি ওনাকে গ্রহণ করেন এবং আপনারা ওনাকে ভোট দেন দানের শীর্ষে, উনি আল্লাহর রহমতে এমপি হওয়ার পাশাপাশি মন্ত্রী হবেন। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। নোয়াখালী 5 আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম কবিরহাট বাজারে নির্বাচনী সমাবেশ করেছে। শনিবার বিকেলে কবিরহাট 0 পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশকে ঘিরে দুপুর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সমাবেশের স্থলে আসতে থাকে দলের নেতাকর্মীরা। নোয়াখালী জেলা বিএনপির সদস্য কামরুল হুদা চৌধুরী লিটনের সভাপতিত্বে ও মোস্তাফিজুর রহমান মঞ্জুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। তারা পালিয়ে গেছে, কিন্তু তাদের ল্যাব রেখে গেছে। তারা ল্যাব দিয়ে আমাদের মধ্যে নাড়ানোর চেষ্টা করছে। দলের মার্কা একটা, দলের প্রধান একজন। আমরা সে দলের প্রধান হিসাবে যাকে আমার মতো একজন সাধারণ মানুষকে আপনাদের খালের তৈরি করেছে, আমি আপনাদের কাছে বিনীত আহ্বান করবো, আমাদের মধ্যে একমাত্র বলে একটি সেতুর অভাবে ভোগান্তিতে দিনাজপুরের ঘোড়াঘাটের কয়েক হাজার মানুষ। 50 বছরেও সেতু না হওয়ায় ভোগান্তিতে এলাকাবাসী বাধ্য হয়ে নিজেদের অর্থে কাঠ দিয়ে ব্রিজ তৈরি করে ঝুঁকি নিয়ে চলাচল করছে 9 গ্রামের মানুষ। এদিকে দ্রুত ব্রিজ নির্মাণ করা হবে বলে আশ্বাস দেন স্থানীয় প্রশাসন। শামসুল ইসলাম শামুর প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নে দেউলিঘাট এলাকায় একটি ব্রিজের অভাবে ভোগান্তিতে রয়েছে কয়েক হাজার মানুষ। ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারীরা। বর্ষা এলেই সিমেন্টের খুঁটির উপর ভাঙাচোরা বাঁশ ও কাঠের সাঁকো পেরিয়ে শিশু, শিক্ষার্থী, বৃদ্ধ ও রোগীদের যাতায়াত যেন চরম দুর্ভোগ ও উৎকণ্ঠার আরেক নাম হয়ে দাঁড়িয়েছে। নৌকা কিংবা ভাঙাচোরা বাঁশ এবং কাঠের সাঁকোই তাদের একমাত্র ভরসা, যা প্রতিদিনই হয়ে উঠছে মৃত্যুফাত। তাদের দাবি দ্রুত একটি ব্রিজ নির্মাণের মাধ্যমে মানুষের দুর্ভোগ লাঘব করা ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার। যে কোনো টাইমে একটা মোটরসাইকেলও পড়ে যেতে পারে। সেদিনকে যাইতে এটা দুর্ঘটনা আমার হওয়া যাইতো। বন্যার সময় যা কষ্ট হয় সেটা বলে শেষ নেই। ওই সাইড দিয়ে ঘুরে হাট বাজার করা লাগে। ব্রিজটা যদি নির্মাণ কাজ একটু তাড়াতাড়ি শুরু হয় তাহলে আমাদের স্কুল কলেজ আমরা প্রতিদিন অ্যাটেন্ড হইতে পারবো। দ্রুত কাজ শুরুর আশা জানান 3 নম্বর সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন। এটা প্রস্তাবনা দিয়েছি এবং এটাকে তারা অলরেডি মাপজোক করেছে। এটা প্রস্তাবনা আকারে অলরেডি তারা অধিদপ্তর পাঠিয়েছে। আশা করি খুব শীঘ্রই এটা এই জনগণের জন্য এই ব্রিজ নির্মাণের কাজ শুরু হবে বলে আমি বিশ্বাস করি। সেতু নির্মাণে দ্রুত উদ্যোগ নেওয়ার কথা জানান উপজেলার নির্বাহী কর্মকর্তা। স্কুলের শিক্ষার্থীরা ঝুঁকিপূর্ণভাবে পারাপার হচ্ছে, এতে আমরা অনেকের শঙ্কার মধ্যে আছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আশ্বাস দিয়েছেন যত দ্রুত সম্ভব ব্রিজ নির্মাণ করবে। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের মানুষের ভোগান্তি লাঘবে দেউলিঘাট ব্রিজটি দ্রুত নির্মাণ করা হবে এমন প্রত্যাশা স্থানীয়দের। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। খেলার খবর ফুটবল। বাংলাদেশের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে 23 সদস্যের দল ঘোষণা করেছে ভারত। এতে বড় চমক অস্ট্রেলিয়ান প্রবাসী ফুটবলার রায়ান উইলিয়ামস। যদিও ফিফার কাছ থেকে এখনও অনাপত্তি পাননি তিনি। আগামী 17 নভেম্বরের মধ্যে অনাপত্তি পত্র পেলে দলে যোগ দেবেন রায়ান। ভারতীয় স্কোয়াডে আছেন বিক্রম প্রতাপ সিং, গোলরক্ষক গুরমিত সিং সান্ধু, নিখিল প্রভু,
মোহাম্মদ সানান, রাহুল ভেক, মহেশ সিংরা। আগামী 18 নভেম্বরের ম্যাচে মাঠে নামতে ইতোমধ্যেই ঢাকায় পৌঁছেছে ভারতীয় দল। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। গণতন্ত্রের উত্তরণে সরকারের প্রতি ইইউ এর পূর্ণ সমর্থন, নির্বাচন প্রক্রিয়ায় সকল দলকে অংশ নেওয়ার আহ্বান। জামায়াতকে ভালো হওয়ার পরামর্শ বিএনপির, ফ্যাসিস্ট স্টাইলে নির্বাচন হলে দুর্ভোগে পড়বে জাতি, বলছে জামায়াত। হাসিনার রায় ঘিরে শঙ্কা নেই, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। ক্রসফায়ারে সন্ত্রাস দমন নয়, জানালেন আইজিপি। এবং বিনিয়োগ কর্মসংস্থান সংকটে বাড়ছে দারিদ্র্য, পুষ্টিহীন হয়ে পড়ছে জনগোষ্ঠী, বৈষম্য দূর করার তাগিদ বিশেষজ্ঞদের। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।